ধন্যবাদ সকল দর্শককে এবং ওয়াইপিএফ কেও যে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে এবং গুরুত্বপূর্ণ টপিকের উপরে এরকম আয়োজন করার জন্য। আমি চেষ্টা করব আমার কথাগুলো একটু তাড়াতাড়ি বলতে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কারো বা ক্লারিফিকেশন লাগে আমি চাই 2-3 বার আবার অ্যান্সার গুলো দিতে। প্রথমে আমি একটু আমাদের বর্তমান চিত্র ধরতে চাই। আমাদের বর্তমান চিত্রটা হলো যে নতুন কিছু কিন্তু আমরা দেখতেছি না বাংলাদেশে। আমরা কিন্তু গতানুগতিক হারে গত 2 বছর ধরেই স্পেশালি দেখে আসছি যে আমাদের জিডিপিতে কিন্তু একটা ডাউনওয়ার্ড স্লাইড আসতেছিল। আমরা দেখেছি যে আনএমপ্লয়মেন্ট চরম হারে বেড়ে যাচ্ছে, বিশেষ করে শিক্ষিত বেকার যাদেরকে আমরা চিহ্নিত হিসেবে বলি। আমরা দেখছি যে ব্যাংকিং রিফর্মস না করে উল্টা আমরা উইলফুল ডিফল্টারদেরকে আরো উৎসাহ দিচ্ছিলাম, যে কারণে আমাদের ব্যাংক সেক্টরটা অনেক ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যখনই আপনি কোভিড-19 একটা প্যান্ডেমিক পুরো বিশ্ব যখন মোকাবেলা করতে আসে, তো বলতে হবে কিন্তু মানে আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু অ্যাবনর্মাল সময়কে মোকাবেলা করার জন্য আমি বিশ্বাস করি আমাদের একটা খুবই আনকনভেনশনাল বাজেট বা আনকনভেনশনাল চিন্তা করে আমাদের আগামী বাজেটটাকে প্রিপেয়ার করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আগামী দিনগুলোতে আমরা যে কথাগুলো বলছি আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা জানতে হবে যে আমাদের এই করোনা ভাইরাস বা কোভিড-19 সিচুয়েশন কিন্তু অনেক জায়গায় যেরকম ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে আক্রান্তর হার, বাংলাদেশে কিন্তু আক্রান্ত হার কিন্তু নিয়মিত বেড়ে যাচ্ছে। ব্যাপক হারে টেস্ট থাকলে আমরা দেখতাম যে নাম্বারস গুলি আরো অনেক হতো, পজিটিভ কেস এবং মৃত্যুর হার। তার সাথে অফকোর্স আমাদের প্যান্ডেমিক তো খালি করোনা না, আমাদের বাংলাদেশে আমরা গত বছরে দেখেছি যে আমাদের ডেঙ্গু একটা প্যান্ডেমিক আছে। আমাদের কিন্তু একটা ডুয়াল সিচুয়েশন মোকাবেলা করতে হচ্ছে। তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে যেই বাজেটই আমরা আগামীতে পাশ করি জুলাই মাসের ভিতরে, আমরা প্রস্তুত থাকতে হবে যে আমাদের দেশ এবং আমাদের সরকার এবং আমাদের বাজেট যারা প্রয়োজন করবেন ডাইনামিক থাকতে হবে। কারণ করোনা সিচুয়েশন যদি আরো খারাপের দিকে যায়, আরো লম্বা সময় আমরা লকডাউন বা সাধারণ ছুটিতে আমরা চলে যাই, তাহলে ওই ইকোনমিক ডেভাস্টেশন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রস্তাব আমরা এখন করছি, যত লক্ষ হাজার কোটি টাকা স্টিমুলাস প্যাকেজ আমরা দিই, আরো বেশি লাগবে। আর আশা করি সেটা লাগবে না, কিন্তু প্রস্তুতি আমাদের ওরকম থাকতে হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আগামী বাজেটটাকে দেখতে চাচ্ছি, সমালোচনা করতে চাচ্ছি এবং অনেক রেকমেন্ডেশনও দিতে চাচ্ছি। রেকমেন্ডেশনের সাথে সাথে আমি বলতে চাই যে আমি মনে করি যে আমার চিন্তা, আমার চেতনা কিন্তু বলার কিছু দরকার না নতুন করে, কারণ ওয়াইপিএফ এর থেকে যে প্রস্তাবগুলি এসেছেন সাধারণ মানুষের থেকে, গ্রাসরুটস মানুষের যাদের সাথে আমি কথা বলি, যাদের সাথে আমি কাজ করি নিয়মিত, তাদের কথাগুলো যদি আমি পেশ করি আপনাদের মাঝে, আপনারা বুঝতে পারবেন যে দেশ কিন্তু জানে যে আমাদের কি দরকার। আমাদের বর্তমান ক্ষমতাশীল দল এবং মাননীয় সংসদরা কি শুনছেন, আর ওরা কি শুনে থাকলে এগুলো বাস্তবায়ন করবেন কিনা সেটা হলো একটু অপেক্ষা করে দেখার বিষয়। আগামী বাজেট অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেশনকে কেন্দ্র করে বাজেট করতে হবে, কর্মসংস্থানকে প্রাধান্যতা দিয়ে কিন্তু পুরো বাজেটটাকে আমাদের কেন্দ্র করতে হবে। আগেও এই কথা বলেছিলাম, আমরা বিএনপি থেকে গত বাজেটের কথা বলেন, বিগত বাজেটের কথা বলেন এবং যে জাতীয় ইলেকশনে যে ম্যানিফেস্টো আপনারা যদি পড়েন, সব জায়গায় কিন্তু কর্মসংস্থান বাড়ানোর জন্য সবসময় জোর দিয়ে এসেছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু চিহ্নিত করেছিল 2018 ইলেকশনের আগে যে কর্মসংস্থান একটা প্রায়োরিটি। এখন কিন্তু প্রায়োরিটিটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। দ্বিতীয় হলো যে আমাদের পুরো বাজেটটা এবার কিন্তু আগামী বাজেটে এবার কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা বান্ধব হতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষা বান্ধব না হলে কিন্তু আমরা আগামী দিনগুলা মোকাবেলা করতে পারবো না, দেশ হিসাবে, জাতি হিসাবে। একই সাথে বলতে চাচ্ছি যে আমরা কিন্তু বিগত বাজেটগুলোতে, ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টো দেখেন বিএনপির, সেখানে পরিষ্কারভাবে বলা ছিল, দাবি ছিল যে স্বাস্থ্য এবং শিক্ষাতে মিনিমাম 5% জিডিপি ব্যয় করতে হবে, মিনিমাম 5%। আমরা আজ পর্যন্ত ওই মিনিমাম 5% ধারে কাছে আমরা যাই না। যদি আবারও বলছি যে আগামীতে যাব, চেষ্টা করব, করা উচিত। আর তো সেটা হলো আমাদের সেকেন্ড ফিলসফি। তৃতীয় হলো যেটা আমি বলতে চাই যে বাজেট করব এবং বাস্তবায়ন করব কিন্তু দুর্নীতি মুক্ত করে। আমরা অনেক কথা শুনছি যে দুর্নীতির কোনো জায়গা নাই, জিরো টলারেন্স হবে, কিন্তু বাজেটে যদি আমরা দুর্নীতি ইমবেড করে রাখি বা বাজেটে যদি আমরা দুর্নীতি করার সুযোগটা দিয়ে রাখি, তাহলে স্টেট পলিসি কিন্তু দুর্নীতি থেকে বেরিয়ে আসছেন না।
সেই ব্যাপারে আমি একটু বিস্তারিত বলবো। প্রথম কথা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন আমরা কেমনে করব। পৃথিবীতে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে, বাংলাদেশি ইকোনমিস্টরা বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে যখন আমরা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি আমরা ডেভেলপ করব। ইতিমধ্যে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমাদের জিডিপিতে কিন্তু 23%-এরও কম, সরকারি ইনভেস্টমেন্ট কিন্তু 30%-এর বেশি। আমরা বারে বারে বলে আসছি, আমি আগামীতেও চাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী লক্ষ্য রাখেন যে প্রাইভেট সেক্টরকে কেমনে উৎসাহ দেওয়া যায়। প্রাইভেট সেক্টর গ্রো করলেই কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের একটা সলিউশন ব্যাপকভাবে বাংলাদেশেই দেখা যাবে। এবং প্রাইভেট সেক্টরে সাথে সাথে আমাদের যারা অন্টারপ্রেনার আমরা ক্রিয়েট করবো, অন্টারপ্রেনার্স ক্রিয়েট করবো বা যারা ইয়াং উদ্যোক্তা, ওনাদেরকে সহযোগিতা করার জন্য খালি কিন্তু শর্ট টার্ম বা অল্প ইন্টারেস্টে ঋণ দিলে হবে না। এই ঋণ মুক্ত করে ওনাদেরকে ব্যাপক হারে সিড মানি বা গ্রান্ট ওরকম ভাবে সহযোগিতা করা হবে। আপনি দেখেন বিভিন্ন বাজেটে কিন্তু খালি লোন বাড়াতে থাকে অ্যালোকেশন। তো সরকারের যে আরেকটা এরিয়া আছে এন্টারপ্রেনিউরস ইকুইটি ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে অনেকবার কেন সহযোগিতা করেছিল অনেক এন্টারপ্রেনিউরসকে, সেই জায়গাতে কেন বরাদ্দ বাড়া হচ্ছে না। তো আমরা দেখতে চাই যে আগামীতে এন্টারপ্রেনিউরস ইকুইটি ফান্ডের মতো আরো কিছু প্রজেক্ট ক্রিয়েট করে স্ট্রেট ইকুইটি গ্রান্ট সহায়তা দেওয়ার জন্য। আর বেসরকারি খাতের কি দরকার? প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় দরকার তো হলো এখন ক্যাপিটাল। তো আমরা এখন প্রাইভেট সেক্টরকে কিন্তু মানে পুশ করতেছি খালি ব্যাংকের উপর নির্ভরশীল হওয়ার জন্য। আমাদের যত অবকাঠামো আপনারা দেখছেন, আগামী বাজেট এবং আগামী বাজেটের পরপর আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের যে স্টক মার্কেট, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিরং স্টক এক্সচেঞ্জ, দোনোটা ক্যাপিটাল মার্কেটকে আমরা ঢেলে সাজাতে হবে যেন প্রাইভেট উদ্যোক্তারা ক্যাপিটাল মার্কেট থেকে ওনাদের কিন্তু ইনভেস্টমেন্ট গুলি পায়। খালি ব্যাংকের কাছে যেতে হবে কেন? ইকুইটি মার্কেটস আমাদের ঠিক করতে হবে। বিদেশ থেকেও ইকুইটি আসুক বা দেশ থেকেও যাতে সারপ্লাস ক্যাপিটাল আছে, এখন এফডিআর এ ইনভেস্ট করতে চাচ্ছে না, সেই জায়গাতেও যদি আমরা আমাদের আইন এবং কাঠামোগুলোকে ঠিক মতো তৈরি করি, এই বাজেটে একটু উৎসাহ দিই, তাহলে কিন্তু বেসরকারি খাত কিন্তু ব্যাংকের বাইরেও কিন্তু অনেক জায়গায় ইনভেস্টমেন্ট পেতে পারে। সেটাও আমরা দেখতে চাই যে আগামীতে যেন পসিবল হওয়া যায়। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম, শিক্ষা এবং স্বাস্থ্য বা স্বাস্থ্য এবং শিক্ষা যদি এখন প্রায়োরিটি ওয়াইজ আমরা বলতে চাই, এইসব জায়গাতে কিন্তু আমাদের ভবিষ্যৎ জুড়ে আছে। আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি পাবো কেমনে যদি আমার ডেমোগ্রাফি মানে হেলথি না থাকে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি পাবো কেমনে যদি আমার ডেমোগ্রাফি যদি শিক্ষিত না থাকে? খালি বয়স কম বলে তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা যাবে না। তো এই বয়স কম তরুণদেরকেই আমরা কিন্তু আরো মানে শিক্ষার খাতে আরো যোগান দিতে হবে এবং ওদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সেই জায়গাতে আমরা বলি, আমরা যে দুর্নীতির কথা বলছি যে অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে দুর্নীতি হচ্ছে, অফকোর্স হচ্ছে। আর এই দুর্নীতির কথা আরেকটা আমি একটু ক্লিয়ার করতে চাই, দুর্নীতির কথা কিন্তু আপনাদের প্রেজেন্টেশনে ওয়াইপিএফ এর তরুণ প্রেজেন্টেশনে কিন্তু 4 বার উঠে এসেছে। তো তার মানে এটা কিন্তু আমার কথা না, বাংলাদেশের কথা, যে দুর্নীতি মুক্ত আমাদের সরকারকে করতে হবে, বাধ্য করতে হবে, দুর্নীতি মুক্ত আমাদের বাজেটটা আগামীতে করতে হবে। দুর্নীতি জায়গাটা আপনারা দেখেন যে যত দুর্নীতি বেড়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে, নাজুক অবস্থা তো আমরা একদিকে দেখছি, কিন্তু 60% ব্যয় কিন্তু একটা ফ্যামিলির হচ্ছে হেলথ সেক্টরে। কেউ যখনই আনহেলথি হয়ে যায় পরিবারের কেউ, পুরো টাকাটা তাদের কিন্তু পকেট থেকে দিতে হয়। এখানে কিন্তু সোশ্যাল সেফটি নেট বলেন, ইন্স্যুরেন্স বলেন, অন্য কোনো ওয়ে নাই হেলথ প্রবলেমকে মোকাবেলা করার জন্য। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের ইউনিভার্সাল হেলথ স্কিম বলেন, ইন্স্যুরেন্স বলেন, সব জায়গাতে আমাদের স্বাস্থ্য খাতে অ্যালোকেশনটা প্রচুর মানে আমাদের এখন অ্যালোকেশন দিতে হবে। আরেকটা হলো যেটা আমি বললাম, এখন যে আমাদের শামীম সাহেব বললেন, মাননীয় সংসদ সদস্য, যে রেভিনিউর ব্যাপারটা, পুরা জিনিসটা আবার দেখছি গতানুগতিক, কিন্তু আমি আবার বলে দিচ্ছি, আনকনভেনশনাল ইনোভেশন থটস কিন্তু আমরা সরকার থেকে এখনো পাচ্ছি না। এখন রেভিনিউ টার্গেট মিস করছেন, এন্ড রেভিনিউ টার্গেট মিস করার সাথে সাথে রিগ্রেসিভ ট্যাক্সেশনে চলে যাচ্ছে। রিগ্রেসিভ ট্যাক্সেশনটা কি? ভ্যাট, এআইটি, টিডিএস, মানে যত রকমের ট্যাক্স কাটা যায় সবার থেকে, মানে ধনীরাও যে ট্যাক্স দিবে বা যে ভ্যাট রেট দিবে 15%, একদম স্বল্প আয়ের পরিবার বা একদমই কোনো আয় মানে যে পরিবার কোনো আয়ও নাই সেই পরিবার কিন্তু একই ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন। এই রিগ্রেসিভ ট্যাক্স কিন্তু মানে একটা ভালো লক্ষণ না একটা সমাজ এবং একটা ডেভেলপিং নেশনের জন্য। আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স দেখতে চাই। মানুষ আয় বেশি করবে, তারা ট্যাক্স বেশি দিবে। কর্পোরেশনস আয় বেশি করবে, কর্পোরেশনস ট্যাক্স বেশি দিবে। যেখানে যেখানে আমাদের ট্যাক্সেশন বন্ধ আছে বা স্থিমিত আছে,
কোর্টের মাধ্যমে বলেন বা অন্য ডিসপিউটের মাধ্যমে বলেন, সেগুলাকে এনবিআর কিন্তু তুলে বের করতে হবে। প্রোগ্রেসিভ আয় বাড়বে কখন? যখন আমরা টার্গেট খালি করব না যে একই মানুষ থেকে, একই কর্পোরেশন থেকে আরো বেশি কর আদায় করা। প্রোগ্রেসিভ ট্যাক্স তখনই সাকসেসফুল হবে যখন এনবিআর এর মেইন টার্গেট হবে ট্যাক্স নেটটাকে ওয়াইড করা। আমরা মাত্র 160 বা 70 মিলিয়ন পপুলেশনে যদি মাত্র 2 মিলিয়ন মানুষ ট্যাক্স দেয়, সেটাও বেশিরভাগ হলো স্যালারি ট্যাক্স, সেটা কোনোভাবেই বলা যায় না যে গ্রহণযোগ্য বা দেশের জন্য কোনো পজিটিভ কিছু আনবে। তা আমরা এনবিআর থেকে দেখতে চাই যে রেভিনিউ পার্টটা ওনারা প্রোগ্রেসিভ ট্যাক্সের দিকে বেশি জোর দিবেন। প্রোগ্রেসিভ ট্যাক্সের ভিতরে ট্যাক্স নেটটা ওনারা বাড়াবেন। ট্যাক্স নেটটা বাড়ানোর কোনো কষ্টের ব্যাপার না, কারণ সরকার বারে বারে বলতেছে যে কালো টাকাকে সাদা করার এই খাত ওই খাত আমরা খুলে দিচ্ছি। তো সরকার তো জানে যে কালো টাকা আছে বাংলাদেশে, তো কালো টাকাকে ওপেনলি খুলে না দেওয়াচ্ছে, কালো টাকা মানুষদের পিছিয়ে আমরা একটু কষ্ট করে ছুটে যাই, ইনভেস্টমেন্টটা সেখানে দিই যে কালো টাকা লোকদেরকে ধরে পেনাল্টি দিয়ে প্রপার ট্যাক্সেশনের মাধ্যমে বাধ্য করে নিয়ে আসি, রাদার দেন উৎসাহ করে দেওয়া, যে উৎসাহতে খালি কালো টাকা কিন্তু বেড়ে যাচ্ছে। এই প্রোগ্রেসিভ ট্যাক্সের ব্যাপারটা কিন্তু অত্যন্ত জরুরি মনে রাখতে হবে যদি আমরা আমাদের রেভিনিউ খাতটাকে আসলেই মানুষ বান্ধব করতে চাই। আর এত রেভিনিউ আমরা করে কি হবে, পুরো রেভিনিউটাই আবার সরকারি মহলে বেতনে চলে যায়। আমাদের কিন্তু অস্ট্রিটি মেজার্স নেওয়ার সময় চলে এসেছে। খালি সরকারের মানুষদের বা সরকারি বিউরোক্রেটদের আমরা বেতন বাড়াবো, সেই বেতনের পুরা ভংশটা সাধারণ জনগণ দিবে, কিন্তু আমরা রেভিনিউ বাড়াতে পারবো না ওই এক্সপেন্স মিট করার জন্য, তখন বাকিটা আমরা ঋণ থেকে আনবো, সেই ঋণেরও কিন্তু দায় দায়িত্ব সাধারণ জনগণের উপরে পড়ে যায়। তাই আমি মনে করি যে আগামীতে বাজেটে ইমিডিয়েটলি সরকারের বেতনের যে খাতটা সেটাকে কমিয়ে আনা হোক, কারণ ইনএফিশিয়েন্ট সিস্টেমে এত রেভিনিউ অ্যালোকেশন দেওয়ার কোনো দরকার নেই। আমরা এটাও জানি যে একটু আমি টেকনিক্যাল কথাতে আমি চলে যাই, যে আমরা দিনের পর দিন আমরা বাজেট বাড়িয়ে দিচ্ছি, 3 লাখ কোটি 4 লাখ কোটি, এখন 5 লাখ কোটিতে আমরা চলে যাচ্ছি। এর আগে তো আমাদের গ্রোথও ছিল 6 থেকে 7%, 7% থেকে 8%, 8 থেকে অ্যাসপিরেশন ছিল 9%। তো গত বছর আমরা দেখেছি আমাদের গ্রোথ কিন্তু কমে গিয়েছে 7%, আর এখন এই করোনার কারণে বা নানার কারণে আমরা কিন্তু 2 থেকে 3% গ্রোথে আমরা নেমে যাব। তো তার মানে কি হচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি 5 লাখ তার চেয়ে বেশি কোটি টাকা বাজেটে, কিন্তু গ্রোথ আমরা কম অ্যাসপিরেশন করতেছি। তার মানে আমাদের ইনভেস্টমেন্ট রিটার্ন দেশ হিসাবে কিন্তু কমে যাচ্ছে। তাই খুবই ইম্পর্টেন্ট যে কোথায় আমাদের রেভিনিউ খাত, কোথায় আমাদের ইনভেস্টমেন্ট খাত, কোথায় আমরা ব্যয় করবো আগামী বাজেটে, এগুলা চিন্তা করে কোথায় রিটার্ন বেশি পাই সেভাবে আমাদের কাজ করতে হবে। বাজেটটাকে এমন ভাবে করতে হবে যখন আমাদের অপরচুনিটি হয়। আমি খালি ইতিবাচক কথা বলতে যাবো, নেগেটিভ কথা না। অপরচুনিটি এখন এসেছে বাংলাদেশের ইকোনমি ডাইভার্সিফাই করার জন্য। স্টিমুলাস প্যাকেজ দেন, ইনসেন্টিভ দেন, যেন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিটি, আমরা খালি গার্মেন্টস শিল্পের উপরে ভরসা অত্যন্ত ভালো করেছি, একটা ইন্ডাস্ট্রিতে আমরা ভরসা করতে চাই না, আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আমাদের কিন্তু স্টিমুলাস দিয়ে, ইনসেন্টিভ দিয়ে ডাইভার্সিফিকেশন আনতে হবে। আমাদের কিন্তু যে ইকোনমিক ডিভিডেন্ড আমরা চাচ্ছি, খালি বারে বারে বলি যে জিডিপি কমে যাচ্ছে বা জিডিপি বাড়া যাচ্ছে, জিডিপি ডিভিডেন্ড যদি কমেও যায়, আমরা এমন ভাবে ইনভেস্টমেন্ট করি যেন আমাদের হেলথ ডিভিডেন্ড বেড়ে যায়, আমাদের এডুকেশন ডিভিডেন্ড বেড়ে যায়, মানুষ হিসাবে যেন আমরা ডিভিডেন্ড পাই। সবসময় সবকিছু ফিজিক্যালি দেখলে কিন্তু হবে না। দেখেন, একটা জায়গায় কিন্তু আমি খুবই আশাবাদী, আমি একটু পরিষ্কার বলতে চাই যে অ্যাটলিস্ট এই যে দুর্যোগটা আমাদের দেশে এসেছে, এই কোভিড-19 বা পোস্ট কোভিড-19 ব্যাপারে, আপনি দেখবেন আমরা কিন্তু দেশ হিসাবে কিন্তু সবাই কিন্তু এখন ঐক্য হয়ে গেছি। শুরুতে আমি বলতে চাই যে স্টিমুলাস প্যাকেজ বলেন বা লোন বলেন বা আর্থিক সুবিধা বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যখন প্রথমে বলেছিল যে 3% জিডিপি কে ব্যবহার করা উচিত স্টিমুলাসকে আর বৃদ্ধি করার জন্য, ব্যবহার করার জন্য, কিছু সপ্তাহ পরেই কিন্তু সরকার থেকে আমরা ঘোষণা পেয়েছি যে না, আসলে 3.6% আমরা ব্যবহার করব একটা স্টিমুলাস প্যাকেজ তৈরি করার জন্য। তো দেখেন, নাম্বারস এর ক্ষেত্রে বা কি করণীয় ক্ষেত্রে কিন্তু অত দ্বিমত কিন্তু কোথাও নাই। আমরা দেশ হিসেবে আমরা জানি আমাদের পরিস্থিতি কি, আমাদের পটেনশিয়াল গুলা কি। দ্বিতীয় হলো যেটা আমি বলেছি যে আমরা যে কথাগুলো বলেছি যে আমাদের গভর্নেন্স ইস্যুটা যেটা ওয়াইপিএফ ভালোভাবে তুলে ধরেছে, যে কোথায় অ্যালোকেশন যাচ্ছে, অ্যালোকেশন কিভাবে খরচ হচ্ছে, আমাদের নজর রাখতে হবে। সেই কারণে আমি আহ্বান জানাচ্ছি, আমি মনে করি যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন
তারা তাদের সাব কমিটি থেকে কিন্তু নজর রাখতে হবে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে যে কোথায় খরচ হচ্ছে, খরচগুলি কেমনে হচ্ছে। এখন পার্লামেন্টে যদি না চলে, কনভিন হয়, তাহলে এই নজর জায়গাটা কোথা থেকে আমরা পাবো? আমাদের এই আমরা জার্নালিস্ট কমিউনিটি থেকে অনেকগুলো পাচ্ছি, বাট আমরা সকলকে এটার ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে। তো দুটো পয়েন্ট আমি বলি, যেখানে আমি বলেছিলাম যে ইমবেডেড করাপশন যেটা হতে পারে, যে জায়গা থেকে আমরা চাই বাজেট থেকে আমরা সরে আসি। আমরা শুনেছি যে অ্যাগ্রো সেক্টর, অ্যাগ্রো প্রকিউরমেন্টে কিন্তু এবার বরাদ্দ আরো বেড়ে যাচ্ছে, আরো বেশি করে প্রকিউরমেন্ট হবে অ্যাগ্রো সেক্টরে আমাদের অ্যাগ্রো অর্থনীতি চাঙ্গা রাখার জন্য, ফুড সাপ্লাই ঠিক রাখার জন্য। জায়গাটা কিন্তু ঠিক, কিন্তু অ্যাগ্রো প্রকিউরমেন্টের সাথে সাথে আপনারা দেখছেন কিন্তু আমাদের ভর্তুকি কমে যাচ্ছে, যেটা আমরা শুনতে পেরেছি, কিন্তু ডিস্ট্রিবিউশন কস্ট বেড়ে যাচ্ছে। গত বছর ডিস্ট্রিবিউশন কস্ট ছিল 23% এই অ্যাগ্রো প্রকিউরমেন্ট কস্টের, এখন সরকার চাচ্ছে এটাকে 26% নিয়ে আসার জন্য। তা আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার বলে ডেভেলপ হয়েছে, আমাদের ডিজিটাইজেশন হয়েছে, ফার্ম টু ফর্ক যেটাকে আমরা বলি মোর এফিশিয়েন্ট হয়েছে, তো ডিস্ট্রিবিউশন কস্ট কেন বেড়ে যাবে? বাংলাদেশে এটা কমিয়ে আনতে হবে, লক্ষ্য রাখতে হবে করাপশনটা যেন আগের থেকে আমরা অ্যালাউ না করি। আরেকটা যেটা হলো যে আমরা গরিব মানুষদের, দুষ্ট মানুষদের, স্বল্প আয় মানুষদেরকে যে আমরা সোশ্যাল সেফটি নেটে নিয়ে আসছি, অনেকগুলি পরিকল্পনা আছে সরকারের। ওয়াইপিএফ এরই মন্তব্য, ইউথের মন্তব্য যে আমরা টার্গেটটাকে ঠিক রাখতে হবে, চিহ্নিত করতে হবে কারা আসলেই ডিজার্ভিং বা নিডি পিপল। সরকারে আমরা পরিষ্কার বলতে পারি যে সরকারের যে ভালনারেবল গ্রুপ ফিডিং প্রোগ্রাম যেটা আছে, ভিজিএফটা কিন্তু প্রশংসা সবাই করছে যে ভিজিএফ এর মাধ্যমে অনেক ভালো টার্গেটিং এবং নির্দিষ্ট জায়গায় ফুড পৌঁছে দেওয়া যায়। আগামী বাজেটে আমরা শুনছি যে সরকার চাচ্ছে না, ভিজিএফ কে বাদ দিয়ে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে বেশি বরাদ্দ এবং ত্রাণ দেওয়ার জন্য। আমরা জানি যে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে ট্রেসিবিলিটি, আপাতত টার্গেটিং কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার, যেখানে আবার একটা দুর্নীতি জায়গা থাকতে পারে। আমরা যা দেখতেছি যে আমি আগে বলেছিলাম, অফকোর্স অনেকগুলি পদক্ষেপ এই বাজেটে নেওয়া যায় যেগুলো কিন্তু মিডিয়াম লং টার্ম এফেক্ট আমাদেরকে দিবে। সেখানে আমি বলছি যে বারে বারে যে বেসরকারি খাতকে, প্রাইভেট সেক্টরকে আরো উৎসাহ করতে হবে, এনজিওদেরকেও আরো ব্যবহার করতে হবে। এনজিওরা হলো এমন একটা অর্গানাইজেশন যারা কিন্তু অনেক ভালো উদ্যোগ নিয়েছিল অতীতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য। প্রাইভেট সেক্টর দেখেন না কি হচ্ছে, প্রাইভেট সেক্টরে আমরা পৃথিবী কথা বলছে, আমাদের প্রাইভেট সেক্টর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রেমডেসিভির অলরেডি তৈরি করে ফেলেছে। পৃথিবী অর্ডার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিন্তু ইমিডিয়েটলি ঘুরে দাঁড়ানোর পরে পিপি ওনারা তৈরি করে আবার ওনারা এক্সপোর্ট করা শুরু করে দিয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকে আমাদের সায়েন্টিস্টরা কিন্তু অ্যান্টি এজেন্ট কিট বা এই ব্লাড র্যাপিড ডট কিটটা আবিষ্কার করে বসে আছেন। আমাদের সায়েন্টিস্টরা কিন্তু আমাদের জিনোম সিকোয়েন্স করে ফেলছেন। সবকিছু আসতেছে কিন্তু আমাদের তরুণ এবং প্রাইভেট সেক্টর থেকে, উদ্যোক্তা থেকে। তাই এই বাজেটে আমরা সহায়তা দিই, আমরা স্টিমুলাইজ করি, ইন্সপায়ার করি আমাদের তরুণদেরকে, আমাদের প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিউরদেরকে। অবশ্যই বাংলাদেশের রেজিলিয়েন্স বা বাংলাদেশিদের রেজিলিয়েন্স কিন্তু সামনের দিনে আমাদেরকে প্রোগ্রেসিভ জায়গায় নিয়ে যাবে। ভয় পাওয়ার এখানে কারো কারণ নেই, কিন্তু যদি আমরা মানে চেষ্টা করি মানে মানে বলতে যে সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, সেভাবে আমরা আগামী দিনগুলোতে একটা বাজেট তৈরি করব, কাউকে কোনো হোপ বা কোনো পজিটিভ স্পেস আমরা দিব না, সেটা কিন্তু আমাদের জন্য ভালো কিছু হবে না। কিন্তু মিডিয়াম লং টার্ম এফেক্টটা মাইন্ডে রাখতে হবে যে কোভিড-19 সিচুয়েশনটা কিন্তু আবার খারাপের দিকে যেতে পারে। যদি সেই জায়গায় আমরা চলে যাই, আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে, আরো ইনোভেটিভ হতে হবে, আরো ঐক্য হতে হবে, আরো রেজিলিয়েন্ট হতে হবে। সো সময় আমাদেরকে বলে দিবে, বাট আই হোপ আমাদের ইন্টেনশন গুলা আগামী বাজেটের মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারবো, এন্ড আমরা নিশ্চয়ই চাইলে অনেক কিছু করতে পারবো। থ্যাংক ইউ।